আমরা প্রথমে আমরা ইনইকুয়ালিটির কিছু বেসিক অঙ্কগুলো সলভ করব, যে অঙ্কগুলো সাধারণত আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করলে কিংবা হাসানুল্লাহ প্রশ্ন করলে এসে থাকে। আমরা প্রথম যে অঙ্কটা দেখছি, এই অঙ্কটা রূপালী ব্যাংকের অফিসারে এসছে 2019 সালে নভেম্বর মাসের পরীক্ষাতে। প্রশ্নটা ছিল x প্লাস ওয়াই যদি গ্রেটার দ্যান 5 হয় এবং x মাইনাস ওয়াই যদি গ্রেটার দ্যান 3 হয় তাহলে x কত। একটু লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু দুটো অঙ্কেই কিন্তু সমতার অঙ্ক না, এগুলো কিন্তু অসমতার অঙ্ক, এবং অসমতাতে আমরা দুটো চিহ্ন ব্যবহার করি, একটা হচ্ছে গ্রেটার দ্যান এবং আরেকটা হচ্ছে লেস দ্যান। আমি আগে একটু এই চিহ্ন দুটো সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়া দিতে চাই। যেমন দেখো 5 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা আর 3 একটা সংখ্যা। 5 সংখ্যাটা বড় না 3 বড়? এখন আমরা তো সবাই জানি যে 5 বড় 3 ছোট। সবসময় এই জন্য আমরা এই চিহ্নটাকে এইভাবে লিখবো, যেটাকে আমরা বলি গ্রেটার দ্যান 5 গ্রেটার দ্যান 3। এখন ব্যাপার হলো এই যে চিহ্নটা, এই চিহ্নটার একটা ফিলোসফিক্যাল একটা ম্যাটার আছে। সবসময় মনে রাখবা সমাজের যারা দুর্বল শ্রেণী তাদের দিকেই কিন্তু তীর থাকে। তাহলে দেখো 5 আর 3 এর মধ্যে দুর্বল 3, দেখো সেই চিহ্নটা অর্থাৎ তীরটা কিন্তু 3 এর গায়ে। আবার যদি তুমি দেখো 3 আর 5 যেদিকেই থাকো না কেন, যেহেতু 3 দুর্বল তাহলে 3 এর দিকেই কিন্তু তীরটা থাকবে। আমরা এই চিহ্নটাকে বলি লেস দ্যান, এই চিহ্নটাকে বলি গ্রেটার দ্যান। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা মূলত এই কথাগুলো দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করেছি, কারণ গ্রেটার দ্যান লেস দ্যান এই কথাটা বারবার দরকার হবে। এছাড়া তোমাদের দুইটা কথা একদম ক্লিয়ার থাকতে হবে, খুবই ক্লিয়ার থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পিওর ইনইকুয়ালিটি এবং মিক্সড ইনইকুয়ালিটি। খুব ইম্পর্ট্যান্ট এই দুটো জিনিস। মিক্সড ইনইকুয়ালিটি কি জিনিসগুলো? যেমন ধরো আমি এখানে লিখেছি a এবং b, a হচ্ছে b এর থেকে বড়, আমি লিখবো a গ্রেটার দ্যান b। কতক্ষণ বললাম যে x হচ্ছে y এর থেকে ছোট, ধরো x হচ্ছে y এর থেকে ছোট, তো আমার চিহ্নটা দেবো এরকম। এই জিনিসগুলোকে বলা হয় পিওর ইনইকুয়ালিটি, অর্থাৎ এখানে একদম স্পষ্টভাবে a b এর থেকে বড় কিংবা স্পষ্টভাবে x y এর থেকে ছোট, এই ধরনের ইনইকুয়ালিটিকে বলা হয় পিওর ইনইকুয়ালিটি। মিক্সড ইনইকুয়ালিটি কি? মিক্সড ইনইকুয়ালিটি হলো আমি শিওর না a b এর থেকে বড় না সমান, এই জন্য আমরা এই চিহ্নটাকে লিখি a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু b। এই ধরনের ইনইকুয়ালিটিকে বলা হয় মিক্সড ইনইকুয়ালিটি। ঠিক সিমিলারলি ধরো x y এর থেকে ছোট নাকি সমান আমরা শিওর না, এরকম থাকলে আমরা এই জিনিসটাকে লিখি x লেস দ্যান ইকুয়াল টু 1। তো পিওর ইনইকুয়ালিটি এবং মিক্সড ইনইকুয়ালিটি দুটোই আমাদের কনসেপ্টটা আমাদের আজকের ক্লাসে ব্যবহৃত হবে। আমরা এখন চলে যাব সরাসরি এই অঙ্কগুলো সমাধানে। আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা একই ধরনের ইনইকুয়ালিটি আছে, অর্থাৎ দুটোতেই গ্রেটার দ্যান চিহ্নটা আছে। আমরা এখন এটাকে কিভাবে সমাধান করতে পারি, যেহেতু আমার x এর মান বার করা দরকার। একই রকম ইনইকুয়ালিটি থাকলে আমরা সোজাসুজি নরমাল সমাধানের যে নিয়ম, সেই সমাধানের নিয়মে আমরা চলে যাব। অর্থাৎ এটাকে আমরা যোগ বা বিয়োগ করে যে কোনো একটা মানকে বাদ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ যে মানটা দরকার নাই তাকে বাদ দেওয়ার চেষ্টা করব। এটাকে যোগ করলে আমার y এর মানটা বাদ চলে যায়, তাহলে আমি পাচ্ছি 2x গ্রেটার দ্যান 8 অ্যান্ড ফাইনালি আমার রেজাল্টটা চলে আসে x গ্রেটার দ্যান 4। বন্ধুরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব যে x প্লাস ওয়াই গ্রেটার দ্যান 5, আর এটা যদি x মাইনাস ওয়াই লেস দ্যান 3 থাকতো তাহলে x এর মান কত আসতো, এটা তোমাদের কাজ। তোমরা আমাদেরকে জানাবে এটা কিভাবে তোমরা সলভ করেছো। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যদি a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 1 হয় তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। যখনই হুইচ অফ দ্য ফলোইং দিয়ে কোনো প্রশ্ন থাকে তখনই বুঝবে এই অঙ্কগুলো অপশন টেস্ট করে করে উত্তর করতে হয়। এখন আমরা একটু চলে যাচ্ছি অপশন যে টেস্ট করব। এখানে a আর b দুটো ভেরিয়েবলকে দেখতে পাচ্ছি, এদের মান কত এই মানগুলো নিয়ে আমাকে যাচাই করতে হবে। এবং এই মানটা কোথা থেকে যাচাই করব? ইফ দিয়ে যে শর্তটা দেয়া থাকবে সেখানে থেকে আমরা এই মানগুলোকে যাচাই করব। এখানে বলা a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 1, আমরা তখন b এর একটা মান ধরে নেব। b এর মান ধরো 2, এর মান ধরে নিলাম 3। তোমরা প্রশ্ন করতে পারো স্যার আমরা 2, 3 বা কেন ধরবো? আমি b এর মান 1 এর থেকে বড়, আমি b এর মানকে ধরলাম 5, c এর মানকে ধরলাম 100, ধরা যাবে না? হ্যাঁ ধরা তো যাবে, কিন্তু একটা কথা মাথায় রাখবা, এরকম ধরে ধরে অঙ্ক করা, এই যে নিয়মে অঙ্ক করার যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু কোনো স্বতঃসিদ্ধ নিয়ম না। যেহেতু তুমি স্বতঃসিদ্ধ নিয়মে অঙ্ক করতেছো না, সেহেতু সবসময় চেষ্টা করবে সবচেয়ে কম মান এবং সবচেয়ে কম ডিফারেন্সে মানগুলো ধরে ধরে অঙ্ক করতে। আদারওয়াইজ তোমার এই অঙ্কে 99% ক্ষেত্রে অঙ্ক কারেক্ট হলেও 1% চান্স থাকবে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার। সুতরাং খুব সাবধান। আরও একটা ব্যাপার, এই মানগুলো যত বড় ধরবে তোমার ক্যালকুলেশন তত বেশি ডিফিকাল্ট হওয়া শুরু হবে। সুতরাং তুমি তোমার ক্যালকুলেশনকে কেন ডিফিকাল্ট করবে? তাছাড়াও আমরা অঙ্ক শুরু করি। আমরা বি এর মানটা কেন 2 ধরেছি, এ এর মানটা কেন 3 ধরেছি, এই ব্যাখ্যাটা আমরা কিন্তু অলরেডি দিয়েছি। আমরা এখন দেখব যে এই অপশনটা সঠিক কিনা। এর পরিবর্তে আমি বসাবো 3 বিয়োগ, বি এর পরিবর্তে বসালাম 2, মানটা আসলো 0। এখন 0 কি
এখানেও কিন্তু মানটা বড় আসলে 0, 0 লেস দ্যান 0, এটা কি হয়? আসলে হওয়ার কথা ছিল 0 ইকুয়াল টু 0। এখানে চিহ্নটা যদি ইকুয়াল টু থাকতো তাহলে কিন্তু আমি উত্তরটা নিতাম। যেহেতু এটা ইকুয়াল টু না থেকে লেস দ্যান চিহ্ন আছে, সেহেতু আমি এই অঙ্কটাকে কেটে দিলাম, অঙ্কটার অপশনটা হবে না। আমরা চলে যাচ্ছি পরেরটাতে, a স্কোয়ার। এর মান হচ্ছে 3, 3 এর স্কোয়ার কত? 3 এর স্কোয়ার হচ্ছে 9। এবার আসছি ডান পক্ষে আছে ab, এর মান 3, b এর মান 2, 3 দুগুণা 6। আমি এখন দেখব 9 কি 6 এর থেকে বড় কিনা, এই চিহ্নটা কি ঠিক আছে কিনা। একটু খেয়াল করো, 9 আর 6 এর মধ্যে ছোট 6। তোমরা জানো সমাজের দুর্বল শ্রেণীর দিকে এই তীর থাকে, তাহলে এই চিহ্নটা হওয়ার কথা ছিল এইরকম। এই চিহ্নটাকে আমরা কি বলি? চিহ্নটাকে বলি গ্রেটার দেন। তার মানে এখানে চিহ্ন আছে লেস দেন, বাট আমরা অঙ্ক করে পেয়েছি গ্রেটার দেন, তার মানে এই চিহ্নের সাথে এই চিহ্ন ম্যাচ করেনি। ম্যাচ না করলে আমরা অপশনটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা খুবই ইজি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে নিশ্চয়ই চিহ্নটা গ্রেটার দেন হবে এবং এখানে আবারও গ্রেটার দেন দেয়া আছে, অর্থাৎ আমার এই অঙ্কটা ম্যাচ করেছে, সো আমার উত্তর হবে সি। আমরা ডি নাম্বার অপশনটা দেখারও চেষ্টা করব না, বিকজ অলরেডি আমি আমার উত্তর পেয়ে গেছি। তবে এই কাজগুলো ইনইকুয়ালিটির বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কেন? আমরা পরের অঙ্কটাতে আমরা বুঝতে পারবো। আমরা এই অঙ্কটার কথাই বলছিলাম, যে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে এবং খুব ডিফিকাল্ট, এবং অনেকেরকেই দেখেছি এই অঙ্কটার সমাধানে খুব কনফিউজড সমাধান দেয়। আমাদের এই অঙ্কে কি বলা দেখো, ইন এ গ্রাফ দেয়ার আর টু কার্ভস, y1 সমান 2x minus 1 minus 5 এবং y2 সমান -x2 plus 10 when y2 greater than y1। এই অঙ্কের আরেকটা খুব বড় সমস্যা করে ফেলেছে, এখানে x1 এবং x2 লেখায়। একটা কথা মনে রাখবে, যেহেতু গ্রাফে এই কার্ভটা বসানো হচ্ছে, সবার কাছে একটা ধারণা হয়েছে মনে হয় x1 আর x2 বোধহয় আলাদা কোনো ভেরিয়েবল। এই ক্ষেত্রে একটু বলে রাখি, x1 এবং x2 কিন্তু আলাদা ভেরিয়েবল না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই জিনিসটাকে এই মার্কসে প্লট করে নিচ্ছি, এখন মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন y2 y1 এর চেয়ে বড়, এটা আমাকে দেখতে হবে। এই অঙ্কটাও কিন্তু আমাকে অপশন টেস্ট করে করে সলভ করতে হয়। আমরা অপশনগুলোতে চলে যাই। অপশন এ তে কি বলা? অপশন এ তে বলা হচ্ছে x গ্রেটার দেন 5, অপশন বি তে বলা হচ্ছে x গ্রেটার দেন 4, অপশন সি তে বলা হয়েছে x লেস দেন 5 এবং অপশন ডি তে বলা আছে x লেস দেন 4। এই কোনটা উত্তর? আমরা প্রথমে আসি x গ্রেটার দেন 4, অর্থাৎ x এর মান 5 এর থেকে বড়। 5 এর থেকে বড় বলতে কত বড়কে বোঝায়? আমরা বলতে পারি সেটা 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। সর্বনিম্ন কিন্তু এটা 6 হবে, এইটুক কিন্তু আমরা একদম নিশ্চিত। 7, 8, 9 ওটাও কিন্তু অনেক দূর যাবে। আমরা এটা সর্বনিম্ন মান বলতে পারি, সর্বোচ্চ মান বলতে পারি না। ঠিক তেমনি করে x গ্রেটার দেন 4 এর জন্য আমরা সর্বোচ্চ মান বলতে পারি, সেটা কত? সর্বনিম্ন মান বলতে পারি, সেটা কত? 5। ঠিক তেমনি করে x লেস দেন 5, x মান 5 এর থেকে ছোট, তাহলে x এর সর্বোচ্চ মান কত আসে? x এর সর্বোচ্চ মান আসে 4। এর থেকে কিন্তু আমরা সর্বনিম্ন মান কিন্তু বলতে পারি না, এখানে শুধু এর সর্বোচ্চ মান বলতে পারছি এবং x এর মানটা বলতে পারছি 4। পরের মানটা হচ্ছে x এর মানটা হচ্ছে 3, সর্বোচ্চ মানটা 3। এবার আমরা আমাদের অঙ্কে আসি, কখন y2 y1 এর চেয়ে বড়। খেয়াল করি, প্রথমে x = 6, এটা দিয়ে আমরা একটু দেখি। প্রথমে y1 এর মান কত আসছে? 2x, 2 × 6 বিয়োগ 5, 12 বিয়োগ 5 7। y2 এর মান কত আসতেছে? -6 যোগ 5 অর্থাৎ -1। নিশ্চয়ই y2 y1 এর চেয়ে বড় নয়, তার মানে আমার এই অপশনটা হবে না, কারণ y2 এর মানটা y1 এর চেয়ে এখানে বড় হয়নি। পরের অঙ্কটাতে যাই, সেকেন্ড অপশনটাতে যাই। y1 এর মানটা কত আসে? y1 এর মান 2x - 5, অর্থাৎ 2 × x এর বদলে আমি এখন বসাবো 5 - 5 সমান আসলো 5, y2 আসলো -5 + 5, অর্থাৎ এই মানটা আসলো কত? এই মানটা আসলো হচ্ছে 0। তো সরি, এই মানটা 10 ছিল, সরি, আর 10 দিয়ে করব, এটা 10 ছিল, তাহলে 10 দিলে এটা হচ্ছে 4। 4 থাকায়ও কিন্তু দেখো 4 কিন্তু 7 এর চেয়ে কিন্তু বড় না, 4 কিন্তু ছোট। এখানে 10 থাকায় এই মানটা আসলো 5, মান দুটো কিন্তু একদম সমান সমান হয়ে গেছে, সরাসরি 5 5 হয়ে গেছে। অর্থাৎ এই y1 এবং y2 সমান না। আমার কাছে কিন্তু প্রশ্ন করা হয়েছে y2 এর মান y1 এর চেয়ে কি আসতে হবে? বড় আসতে হবে। তাহলে এই অপশনটাও আমি নিতে পারলাম না। পরের অপশনটাতে যাব। পরের অপশনে y1 কত আসে আমরা একটু দেখি। y1 এর মানটা আসে 2 × 4 - 5, অর্থাৎ 8 থেকে 5 বিয়োগ 3। y1 এর মান y2 এর মান আসতেছে -4 প্লাস কত? 10, অর্থাৎ 6। এবারে কিন্তু লক্ষ্য করো, এবারে কিন্তু y2 এর মান y1 এর চেয়ে বড় হয়ে গেছে, অর্থাৎ আমার অঙ্কের উত্তরটা কিন্তু সি। একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি ডি নাম্বার অপশনটাও ট্রাই করতাম,
তাহলে কি দাঁড়াইতো? দাঁড়াইতো 2 × 3 - 5, অর্থাৎ এটার মান আসতো 3, সরি এটার মান আসতো 1, 3 × 2 = 6 - 5 1, আর y2 এর মানটা আসতো -3 + 10 = 7। এখন তাহলে আমার উত্তর ডি না কেন, উত্তর সি কেন হবে? খেয়াল করে দেখো, x এর মান 5 এর থেকে ছোটর জন্য মেলে। x এর মান 6 এর থেকে ছোট হলে কি মিলতো? মিলতো না। 5 থেকে ছোট হলে মিলছে। তাহলে 5 থেকে ছোটর মানের জন্য যদি মেলে, তাহলে 5 এর থেকে ছোট কিন্তু এমনিতেই 4। তাহলে x <4 এর জন্য এই মান মিলবে, x - 3 এর জন্য এই মান মিলবে, তো অনেকগুলি মান থাকবে। তার মানে এই অঙ্কটার রেঞ্জ শুরু হয়েছে x - 5 থেকে। আগেই বলছি এই অঙ্কটার কি শুরু হয়েছে, রেঞ্জ শুরু হয়েছে কোথা থেকে সেটা ইম্পর্ট্যান্ট, x - 5 নাকি x - 4। এই ধরনের ক্ষেত্রে আমরা x - 5 কেই বিবেচনা করব। অর্থাৎ কখনো যদি আবার এমন হতো যে x > 3 এর জন্য রেজাল্ট হচ্ছে, x > 4 এর জন্য রেজাল্ট হচ্ছে, তাহলে কিন্তু আমরা x > 3 এর জন্য আমরা রেজাল্টটাকে নিতাম। কারণ যে 3 এর থেকে বড় মানের জন্য যদি মিলে যায়, তাহলে 4 এর থেকে বড় মানের জন্য অবশ্যই মিলবে। এইখানে কিন্তু যুক্তিটা এরকম, অর্থাৎ 5 এর থেকে ছোট মানের জন্য যখন মিলছে, তাহলে 4 এর থেকে ছোট মানের জন্য তো অবশ্যই মিলবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে সি। ডি উত্তরটা মেলা সত্ত্বেও কিন্তু ডি উত্তর নয়। দিস ইজ দ্য বিউটি অফ দিস ম্যাথ। আমরা পরের টপিকসে যাচ্ছি। আমরা চলে এসেছি পরের টপিকস, এবং পরের টপিকটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ইনইকুয়ালিটির ইকুয়েশনগুলোর সমাধান। আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশনের সমাধান দেখব। আমরা প্রথমে যে সমাধান দেখছি এটা হচ্ছে সিঙ্গেল ইকুয়েশন। পরীক্ষায় মূলত 5 নাম্বার অঙ্ক, এটার নিয়মের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে, কিন্তু তুমি যদি এই জিনিসটুকু না বোঝো তাহলে এটা বুঝতে তোমার খুব অসুবিধা হবে। এই জন্য আমরা আগে 4 নাম্বার অঙ্কটা করে আসি। দেখো আমি কিন্তু 4 নাম্বার অঙ্কটা চাইলে একদম যদি মানে নর্মাল হিসাবে করি, আমি কিন্তু এইভাবে করে আসতে পারতাম, এভাবে করে আসতে পারতাম যে এটা হচ্ছে -x <= 1, এই মাইনাসের জন্য তোমরা জানো অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ব্যাস অঙ্ক হয়ে গেল। কিন্তু আসলে অঙ্ক, ইনইকুয়ালিটির অঙ্ক করার এটা কোনো সিস্টেম না। এই সিস্টেমটাতে অঙ্ক শিখলে তোমার এই অঙ্কটা ভুল হওয়ার, অর্থাৎ যেটা পরীক্ষায় আসে সেটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আমরা একটা জিনিস চিন্তা করি যে এই অঙ্কটাকে আমরা মূল নিয়মে করার চিন্তা করতে পারি কিনা। সবসময় মনে রাখবে যে ইনইকুয়ালিটির অঙ্কের বাম পাশে কখনোই কোনো সংখ্যা থাকতে পারবে না। যেমন এখানে 1 আছে, আমার প্রথম টার্গেট এই 1 কে ভ্যানিশ করে দিতে হবে। আগেই বলি আমি কিন্তু 1 কে এই পাশে নিতে পারি না, কারণ এটা ইকুয়ালিটি না, এটা কিন্তু সমান চিহ্ন নাই। ইনইকুয়ালিটিতে কিন্তু পক্ষান্তর করা নিষিদ্ধ। সুতরাং এই 1 কে তুমি যদি বাদ দিতে চাও, তাহলে এখানে একটা -1 আনো, ফলশ্রুতিতে এখানেও একটা -1 আনো। যদিও এটা পক্ষান্তরের কনসেপ্টই হয়েছে, কিন্তু তুমি সরাসরি আগের মতো পক্ষান্তর করতে পারো না। আমার এই 1 চলে গেল, তাহলে এবার থাকলো আমার -3x <= 3। এবার আমার একটা টার্গেট, আমি কিন্তু আগেই বলেছি আমি কোনো অবস্থাতেই কি করব না, আমি কোনো সংখ্যা রাখবো না। তাহলে এখানে 3 আছে, এই 3 কে আমার বাদ দিতে হবে। 3 যেহেতু গুণ আকারে আছে, তাহলে ভাগ করে দিতে হবে। সবসময় মনে রাখবা যোগের বিপরীতে বিয়োগ, বা বিয়োগের বিপরীতে যোগ, ভাইস ভার্সা, আর গুণের বিপরীতে ভাগ, ভাগের বিপরীতে গুণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই 3 কে আমি তখন আবার 3 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার আসলো কত, -x <= 1। এইবার আমার যে কাজটা হবে, মাথায় রাখবে যে x এর মান এখানে কিন্তু নেগেটিভ আছে, এখানে নেগেটিভ থাকলে আমরা অসমতার চিহ্ন ঘুরিয়ে দিব। অসমতার চিহ্ন ঘুরিয়ে দিব, কিন্তু x এর জায়গাতে যদি নেগেটিভ থাকে, যদি এই জায়গাতে নেগেটিভ থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে বিবেচনা করতাম না। এখন একটা প্রশ্ন অ্যারাইজ করে যে কখন আমরা অসমতার চিহ্ন পরিবর্তন করব। তোমরা দুটো নিয়ে নাও। এক নাম্বার হচ্ছে নেগেটিভ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, নেগেটিভ ট্রান্সফর্মের ক্ষেত্রে, এবং আরেকটি হচ্ছে, এটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। রেসিপ্রোকাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অর্থাৎ যদি আমি 1/x সমান পাই 1/2, 1/x গ্রেটার দ্যান হয় 1/2, তখন আমি x লেস দ্যান লিখব 2, কারণ আমি x কে কিন্তু কি করেছি, x এর আমরা রেসিপ্রোকাল করেছি, অর্থাৎ 1/x কে ঘুরিয়ে দিয়েছি, উল্টো করে দিয়েছি। এই ক্ষেত্রেই শুধুমাত্র অসমতার চিহ্নের পরিবর্তন হয়। আমার ধারণা যে তোমরা অলরেডি এই ধরনের সলিউশন করার জন্য মূল বেসিকটা তোমরা জেনে গেছো। এখন আমরা
আমরা মূল যে অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। পরের অঙ্কটাতেও আমরা ঠিক এই একই কনসেপ্ট ব্যবহার করব। আমাদের এই অঙ্কটাতে দেখা যাচ্ছে যে ভেরিয়েবলটা আছে আমাদের মাঝামাঝিতে, তো মাঝামাঝিতে যখন ভেরিয়েবল থাকবে এখানে তার সাথে সেই ভেরিয়েবলটাকে আমাদেরকে বাদ দিতে হবে, অর্থাৎ এই +1 এই ভেরিয়েবলটাকে বাদ দিয়ে দিতে হবে। শুধু একদিক থেকে বাদ দিলে হবে না, এটা সব দিক থেকেই বাদ দিতে হবে, অর্থাৎ আমরা সব দিক থেকে একে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে কি রেজাল্টটা পাচ্ছি, আমরা পাচ্ছি এই রেজাল্টটা। এখন আরেকটা ভেরিয়েবল কিন্তু রয়ে গেল, আরেকটা কিন্তু রয়ে গেল, সেটাকে আমার এখন আরেকটা কনস্ট্যান্ট রয়ে গেছে 2, এই 2টাকে আমার এখন বাদ দিতে হবে। 2টাকে বাদ দিব কিভাবে, যেহেতু এটা গুণাকারে আছে একে ভাগ করে দিলাম। ফাইনালি আই গেট দ্য রেজাল্ট -1 <x <2, অর্থাৎ এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা চলে আসলো -1 <x <2। আমরা এখন যাব ডাবল ইকুয়েশন ডিলিং এ। ডাবল ইকুয়েশন ডিলিং এ দেখেন এখানে দুইটি করে ইকুয়েশন দেয়া আছে। আমাদের আগের অঙ্কগুলোতে কিন্তু একটি করে ইকুয়েশন ছিল, 4 এবং 5-এ আমরা যে দুটো অঙ্ক করেছি এখানে কিন্তু একটাই ইকুয়েশন ছিল, এখানে ইকুয়েশন আছে দুটো। আমরা এই ইকুয়েশনগুলোকে ডাবল ইকুয়েশন থাকলে কিভাবে সমাধান করব, প্রথমে যে ইকুয়েশনটা আছে এটাকে নর্মালি আমরা একটু সমাধান করে নিই। আমি আর সেই প্রসেসে যাচ্ছি না, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেমন 7 আর 2 9, আমি কিন্তু এই কাজটা করতে পারি না, আমরা আগেই বলেছি যে এই কাজটা করা কিন্তু নিষিদ্ধ, তারপর আমরা করছি। তো আমাদের এখানে পেলাম x > 3, এখানে আছে 4x > 28, x > পেলাম 7। এখন একটু লক্ষ্য করে দেখি যে এখানে আছে x > 3, এখানে আছে x > 7, তাহলে আমার অ্যান্সার কত হবে। আমার অ্যান্সার হিসাবে একটু অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু একটু চিন্তা করতে হবে। x এর মান 3 এর থেকে বড়, আর এখানে বলেছে x এর মান 7 এর থেকে বড়। যার মান 3 এর থেকে বড়, যার মান 7 এর থেকে বড়, তার মান 3 এর থেকে তো এমনি বড় হবে। আমরা যদি একটা সংখ্যা রেখাই আঁকতাম, আমাদের মার্কারে একটু প্রবলেম হয় ফ্লোরেসেন্ট মার্কারে লাইন টানতে। সাপোজ ধরো এটা 3, তাহলে এটা 4, এটা 5, এটা 6, এটা 7। যে 3 এর থেকে বড়, 3 এর থেকে বড় মানে 3 থেকে শুরু করে এই বড় মানগুলো, আর 7 এর থেকে যে বড় সে হচ্ছে এখান থেকে শুরু করে পরের মানগুলো। তাহলে আমরা কোন মানটাকে নেব, নিশ্চয়ই এইখানে সব কমন মানগুলো পড়ে গেছে, যে 7 এর থেকে বড় সে 3 এর থেকে এমনিতেই বড়, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে x > 7। এই ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো যে বড়র বড় এবং ছোটর ছোট, অর্থাৎ এখানে যদি আমার এই অঙ্কটা সাপোজ 3x - 2 <7 এবং 4x - 13 <15 থাকতো, তাহলে তো নিশ্চয়ই এটাকে সমাধান করলে আসতো x <3 এবং একে সমাধান করলে আমি পেতাম x <7। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি উত্তর নিতাম x <3, অর্থাৎ বড়র গ্রেটার দেন, দুটোই যদি গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে সবচেয়ে বড় মানটা, আর লেস দেন চিহ্ন থাকলে ছোট মানটা, এই মানটাকে বিবেচনা করতে হবে। তবে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে যেন ইনইকুয়ালিটির চিহ্ন যেন দুটোর চিহ্ন যেন একই রকম হয়। যেমন এই অঙ্কটাতে কিন্তু দুটো চিহ্ন একরকম কিনা আমরা একটু দেখব, যদিও আপাতত দৃষ্টিতে একরকম দেখা যাচ্ছে, আমরা একটু সমাধানে এই পর্যন্ত না আসা পর্যন্ত কিন্তু আমি কোনো ডিসিশন নিতে পারবো না। আগে এই অঙ্কটা একটু করে দেখি, যেমন এটা একটু করলে কত আসে দেখি। এটা করলে পাচ্ছি x <= 3, আর এটাকে সমাধান করে আমরা পাচ্ছি, যেহেতু মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি দেখো, এখন কিন্তু এই চিহ্ন দুটো এক না, এখানে যেমন চিহ্ন একরকম ছিল এখানে কিন্তু চিহ্ন আলাদা। আলাদা চিহ্ন হলে আমরা কিভাবে অঙ্ক করব, যখন আলাদা চিহ্ন চলে আসবে তখন আমরা অঙ্কটাকে এইভাবে সাজাবো, স্মলার ভ্যালু <= x <= লার্জার ভ্যালু, এইভাবে আমরা সাজাবো। অর্থাৎ স্মলার ভ্যালু হচ্ছে এখানে -2, যেহেতু 3 এবং -2 এর মধ্যে -2 সবচেয়ে ছোট, <x <= 3। এই জিনিসটাকে আমরা যদি ব্র্যাকেটের ভাষায় নিই তাহলে আমরা এটাকে থার্ড ব্র্যাকেট -2 3 আকারে নিতে পারবো। প্রশ্ন হচ্ছে কখন থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট হবে যখন মিক্সড ইনইকুয়ালিটি থাকবে, যে কিছুক্ষণ আগে একদম ক্লাসের শুরুতে বলেছিলাম মিক্সড ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা দেব থার্ড ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব যখন পিওর ইনইকুয়ালিটি আসবে। ওই প্রথমে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে প্রথম দিক থেকে দেখে আসতে পারো মিক্সড ইনইকুয়ালিটি এবং পিওর ইনইকুয়ালিটি সম্পর্কে। আমরা এখন দেখব কোয়াড্রেটিক ইকুয়েশন ডিলিং। কোয়াড্রেটিক ইকুয়েশন ডিলিংয়ে আমরা 8 এবং 9 নম্বরে দুটো অঙ্ক দেখতে পাচ্ছি এবং আমাদেরকে সমাধান করে দেখাতে হবে।
অনেকেই চিন্তা করতে পারো যে এই দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে যেটা মিক্সড ইনইকুয়ালিটি, এখানে আছে একটা পিওর ইনইকুয়ালিটি। আসলে ব্যাপারটা মিক্সড এবং পিওর ইনইকুয়ালিটিতে না, এটার মূল কথা হচ্ছে এটার চিহ্ন লেস দ্যান, এর চিহ্ন গ্রেটার দ্যান। এটা লেস দ্যান ইকুয়াল টু জিরোর জন্য যে সমাধান, লেস দ্যানের জন্য একই সমাধান। গ্রেটার দ্যানের জন্য যে সমাধান, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোর জন্য ওই একই সমাধান। এই কথাটা কিন্তু নোট করে নেবে। আমি আবার বলছি, লেস দ্যান জিরোর জন্য যে সমাধান, লেস দ্যান ইকুয়াল টু জিরোর জন্য একই সমাধান। গ্রেটার দ্যান জিরোর জন্য যে সমাধান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরোর জন্য একই সমাধান। আচ্ছা, তাহলে একটু শুরু করা যাক। আমরা এটাকে কিভাবে সলভ করবো? তোমরা প্রথমেই দেখে বুঝতে পারছো একটা মিডল টার্ম ব্রেক করা দরকার। মিডল টার্ম ব্রেক করার শুরু করি। এক্স স্কোয়ার 30, একে আমরা কিভাবে ভাঙতে পারি? 5 6 30, অর্থাৎ 5x মাইনাস 6x প্লাস 30 লেস দ্যান ইকুয়াল টু 0। কি আসছে দেখি? এটা আসছে x মাইনাস 5, এটা আসছে x মাইনাস 6, এর জন্য পাচ্ছি লেস দ্যান 0। আমি এটাকেও একটু আগে থেকে সলভ করে নিয়ে নিই, অর্থাৎ এটাকেও একই রকম, যেহেতু আমি আর বারবার করছি না, তোমরা একটু বুঝে নেবে যে x মাইনাস 6 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। এবার একটু লক্ষ্য করে দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। এই ক্ষেত্রে এইটা আর এইটার একটা আলাদা মিনিং আছে। মনে করো এই মানটা হচ্ছে a আর x মাইনাস 6 হচ্ছে b, তাহলে এই জিনিসটা হচ্ছে ab। আচ্ছা, এই ab আমরা এই পাশে লিখছি, দেখো বোঝা যাচ্ছে কিনা। ab লেস দ্যান 0 আর ab গ্রেটার দ্যান 0, এই দুটার পার্থক্য কি? ab লেস দ্যান 0 এটার মানে হচ্ছে a এবং b এর গুণফল নেগেটিভ। কি বললাম বলো তো? a এবং b এর গুণফল সেটা কি? নেগেটিভ। অর্থাৎ কখন দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ হয়? তার মধ্যে যখন একটা পজিটিভ আসে আর একটা নেগেটিভ আসে। অর্থাৎ a যদি পজিটিভ আর b যদি নেগেটিভ হয় তাহলে এর গুণফল নেগেটিভ হতে পারে। উল্টো হতে পারে, b যদি পজিটিভ হয় a যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হতে পারে। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে a এবং b এর গুণফল কি হচ্ছে? পজিটিভ। কখন পজিটিভ হয়? যখন দুটো সংখ্যার চিহ্ন একই থাকে, অর্থাৎ আইদার a এবং b দুজনই পজিটিভ অথবা a এবং b দুজনই নেগেটিভ। এই কনসেপ্টটাই আমরা মেনলি ব্যবহার করব। তার মানে এই চিহ্নটাতে বোঝা যাচ্ছে x মাইনাস 5 এবং x মাইনাস 6 এর গুণফলটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভের মানে কি? এর যে কোনো একটা পজিটিভ এবং আরেকটা নেগেটিভ। আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা যখন ইনইকুয়ালিটি পড়ব, পজিটিভ কথাটার মানেই হলো গ্রেটার দ্যান 0, নেগেটিভ কথাটার মানে হলো লেস দ্যান 0, এবং এই কথাটা ভুললে চলবে না। আমরা কিন্তু এই ক্লাসটায় এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ। তো এখন আমি বলি এটার মধ্যে কে পজিটিভ কে নেগেটিভ। মনে করো ওর 5 টাকা ধার আছে আর ওর 6 টাকা ধার আছে, তাহলে এর মধ্যে কে বড়? যার 5 টাকা ধার অর্থাৎ কম ধার সেই নিশ্চয়ই বড়। তা যে বড় সে হবে পজিটিভ। তাহলে আমরা কি লিখতে পারি যে x মাইনাস 5 এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে গ্রেটার দ্যান 0, তোমরা শিখেছো। সুতরাং আমি এখানে লিখতে পারছি x গ্রেটার দ্যান 5। এবং আমি আরেকটা জিনিস দেখছি যে x মাইনাস 6, তাহলে এটা নেগেটিভ অর্থাৎ লেস দ্যান 0, অর্থাৎ রেজাল্ট পেলাম x লেস দ্যান 6। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যখনই দুইটা সমীকরণে ভিন্ন ভিন্ন সাইন আসে তখন আমরা কি করি? তখন আমরা এটাকে অ্যাডজাস্ট করি, অর্থাৎ ছোট তারপরে x তারপরে বড়, এভাবেই তো আমরা লিখি। তাহলে আমরা এটার অ্যান্সারটা কত লিখতে পারছি? এটা লিখতে পারছি 5 লেস দ্যান x লেস দ্যান 6। আচ্ছা, এটাকে যদি আমরা ব্যবধিতে লিখি তাহলে কি হবে? তাহলে হবে 5, 6 ফার্স্ট ব্র্যাকেট। কেন ফার্স্ট ব্র্যাকেট? বিকজ এই চিহ্নটা পিওর ইনইকুয়ালিটি। মাথায় রাখবে, ব্র্যাকেট দেওয়ার সময় পিওর ইনইকুয়ালিটি মিক্সড ইনইকুয়ালিটির কনসেপ্ট ব্যবহার করবে, কিন্তু যখন সমাধান করবে তখন কিন্তু পিওর ইনইকুয়ালিটি এবং মিক্সড ইনইকুয়ালিটির কথাটা মাথায় আনার চেষ্টা করবে না। তাহলে আমরা এই অঙ্কটাতে চলে যাই। এই অঙ্কটা আরেকটু ডিফিকাল্ট। আরো একটা কথা বলে রাখা ভালো, তোমাদেরকে যখন আমরা এই অধ্যায়ে রিটেন পড়াবো তখন কিন্তু এই কনসেপ্ট খুব কাজে লাগবে। সুতরাং যখন আমরা রিটেনে পড়াবো আমরা কিন্তু এই ক্লাসের রেফারেন্স দেবো, এবং তখন তোমরা এই ভিডিওটা প্রয়োজনে আরেকবার এই জায়গাটা দেখে নেবে। তা আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে x মাইনাস 5 এবং x মাইনাস 6 এর গুণফলটা হচ্ছে পজিটিভ। এখন এইটার গুণফল কখন পজিটিভ হয়? আমরা জানি যদি দুটোই পজিটিভ হয় তখন পজিটিভ, কিংবা দুটোই নেগেটিভ হয় তখন পজিটিভ। তাহলে আমরা প্রথম অংশটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দুটোই পজিটিভ, মনে করি দুটোই পজিটিভ, যে x মাইনাস 5ও পজিটিভ, x মাইনাস 6ও পজিটিভ। তাহলে x মাইনাস 5 পজিটিভ, তাহলে আমরা পাচ্ছি x গ্রেটার দ্যান 5। x মাইনাস 6 পজিটিভ, আমরা পাচ্ছি x গ্রেটার দ্যান 6। এবার তো বলো তো দেখি এর ভেতর থেকে কোনটা অ্যাকসেপ্ট হবে? বুঝি আমরা আগে যে অঙ্কগুলো করে এসেছি, হ্যাঁ, সেই 7-8 অঙ্ক যেগুলো করেছি, 7 নম্বর অঙ্কটার কনসেপ্ট, অর্থাৎ দুটোই গ্রেটার দ্যান চিহ্ন। তার মানে এখানে অ্যান্সার হিসাবে কোনটা কাউন্ট হবে? কাউন্ট হবে যেটা সবচেয়ে বড়, অর্থাৎ অ্যান্সার হবে x গ্রেটার দ্যান 6। সিমিলারলি এখন যদি আমি আরেকবার এই চিহ্নটাকে লেস দ্যান আকারে লিখি তাহলে আমার রেজাল্ট আসছে x লেস দ্যান 5,
অর্থাৎ আমি দুটোই নেগেটিভ নিয়েছি। এবার আমি কোনটাকে আমি গ্র্যান্ড করব, আমি এখন এটাকে গ্র্যান্ড করব x লেস দ্যান 5। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, আমার অ্যান্সার আসতেছে x গ্রেটার দ্যান 6 অর x লেস দ্যান 5, কারণ আমি এই মানটা এটাকে একটা উত্তর হিসাবে রাখবো আর এখান থেকে এইটা উত্তর হিসাবে রাখবো, যে দুটোর এবং এটার সবচেয়ে বেশি ব্যবহার পাবে রিটেন পরীক্ষায়, এমসিকিউতে আসুক বা না আসুক, রিটেনের জন্য এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন রিটেন ক্লাস নিব তখন কিন্তু আরেকবার তোমাদেরকে হয়তো এই ভিডিওটা দেখতে বলবো। এবারে আমরা চলে আসছি অ্যাবসোলিউট ভ্যালু ডিলিংস, এবং অ্যাবসোলিউট ভ্যালু ডিলিংস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইওর বিসিএস অ্যান্ড ব্যাংক জব এক্সামিনেশন। এক্সট্রিমলি বিসিএস এর জন্য এটা খুব সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের যেহেতু বিসিএস এর পরীক্ষায় এটা বারবার আসছে, বিশেষত এই অঙ্কটা সেই 35, 36 দুটো বিসিএস এই কিন্তু এসছে, তো এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট, আমাদের ব্যাংকের পরীক্ষায়ও খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটু চলে আসি এই অঙ্কটার থেকেই, প্রথম থেকে। এবং তোমরা জানো যে এই ধরনের অঙ্কগুলো করার সময় তোমরা একটা জিনিস শিখেছো যে এটা ধনাত্মক হলে কি হয়, ঋণাত্মক হলে কি হয়। আমরা একটু চলে আসি আমাদের অঙ্কে। ধরো এই 2x - 5 এটা যদি ধনাত্মক হতো, ধরো পজিটিভ, যদি ধনাত্মক মানে কি পজিটিভ, যদি পজিটিভ হতো তাহলে কি হতো, তাহলে আমরা এটা পেয়ে যেতাম 2x লেস দ্যান 12, অর্থাৎ x লেস দ্যান 6। আর যদি নেগেটিভ হতো তাহলে কি হতো, 2x - 5, নেগেটিভ কে নেগেটিভ, নিশ্চয়ই এই মানটা নেগেটিভ, অর্থাৎ 2x - 5। এখন যেহেতু এই নেগেটিভ চিহ্নটা সরিয়ে দেব, এই চিহ্নটাও ঘুরে যাবে, তখন 2x লেস দ্যান গ্রেটার দ্যান -2, অর্থাৎ এটা আসতো x গ্রেটার দ্যান -1। তোমরা জানো যেহেতু এটা চিহ্ন দুটো আলাদা সেহেতু অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ -1 লেস দ্যান x লেস দ্যান 6। এবার বলো তো দেখি যে এটাকে যদি আমি ব্র্যাকেটে লিখি, কি কোন ব্র্যাকেট দিব, কোন ব্র্যাকেট, ফার্স্ট নাকি থার্ড? অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট। কেন? কারণ এটা পিওর ইনইকুয়ালিটি, -1 লেস দ্যান 6। তাহলে দেখো এই অঙ্কটা নিয়েই কথা বলি, এখানে গ্রেটার দ্যান আছে, যে এই অঙ্কগুলো দেখো প্রত্যেকটা কিন্তু একই অঙ্ক। তো একটু খেয়াল করে দেখো যে এখানে যদি গ্রেটার লেস দ্যানের জায়গায় গ্রেটার দ্যান দেওয়া হতো এই অঙ্কটার মতো, তাহলে তোমার এই ক্ষেত্রে এই রেজাল্ট আসতো কত, এই রেজাল্ট আসতো x গ্রেটার দ্যান 6, আর এই রেজাল্টটা কত আসতো, এটা যেহেতু x গ্রেটার দ্যান -1 আসছে তাহলে এটা আসতো x লেস দ্যান -1, মাঝখানে শুধু একটা অর দেবে। তার মানে এই অঙ্ক দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে অর দিয়ে অঙ্ক হবে আর এখানে ব্যবধি দিয়ে অঙ্ক হবে। অঙ্কের নিয়ম কিন্তু একই, ধনাত্মক ধরে ঋণাত্মক ধরে করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা শুধু লেস দ্যানের জায়গায় গ্রেটার দ্যান আছে বলে আমি শুধু আমার চিহ্নটাকে উল্টো করে দিয়েছি। আমরা 12 নম্বর অঙ্কটাতে যাই। আগে আমরা 12 নম্বর অঙ্কটার চেহারা দেখি। আমরা একদম 1 নম্বর ক্লাসের একটা কথায় আমরা চলে আসি, আমাদের একদম লাস্টে একটা ভ্যালিডেশন রুলস নামে একটা রুলস পড়িয়েছিলাম তোমাদের ষষ্ঠ টপিক্সে। সেই টপিক্সটা তোমরা দেখে নিতে পারো যদি এই জায়গাতে কারো কোনো মিসকনসেপ্ট থেকে থাকে 1 নম্বর ক্লাসে, প্রথম ক্লাসটাতে। তো সেখানে আমরা একটা জিনিস বলেছিলাম যে ভগ্নাংশ ফাংশনের কখনো ডিনোমিনেটর 0 হতে পারে না। তার মানে বুঝতে পেরেছো যে 2x - 5 এটা কখনোই 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে এটা হয়ে যেত ইনভ্যালিড বা আনডিফাইন্ড। তাহলে 2x - 5 ইজ নট ইকুয়াল টু 0, এটা কিন্তু হতেই হবে। তাহলে আমার এই x এর মানটা আর যাই হোক না কেন কি হতে পারবে না, 5/2 হতে পারবে না। একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখতাম তাহলে কি হতো, যেহেতু এটা রেসিপ্রোকাল 2x - 5, রেসিপ্রোকাল ট্রান্সফর্ম করলে তোমরা জানো অসমতার চিহ্ন ঘুরে যায়। তার মানে কি এই অঙ্কটার এই অঙ্কটার মধ্যে আদৌ কোনো তফাৎ আছে? থাকার তো কথা না। তাহলে এই অঙ্কের উত্তর যদি হয় -16, তাহলে এই উত্তরটাও 16 আসবে, কিন্তু অঙ্ক দুটো কিন্তু আসলে আদতে আলাদা। কারণ এই অঙ্কটা মেইনলি কি ছিল, এর মাদার ম্যাথসটা ছিল এইরকম যে এখানে একটা ভগ্নাংশ আছে এবং যে মানটা কখনো 5/2 নিতে পারবে না। তার মানে এই অঙ্কটা হবে -1 to 6 except এই 5/2। আমি তোমাদেরকে এই টপিক্সের শেষে একটা হোমওয়ার্ক দিব। মনে করো আমাদের 13 নম্বর অঙ্কটাই, সে অঙ্কটা কি, ধরো আমি একটা অঙ্ক দিয়ে রাখলাম, তোমরা এটা বাসায় করবে। 7 - 3x লেস দ্যান 2, এই অঙ্কটা তোমরা বাসায় ট্রাই করবে। আমরা অধ্যায়ের শেষ টপিকে চলে এসেছি। আমরা এখন শিখব ইনইকুয়ালিটির ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কিভাবে নির্ণয় করা হয়। আমরা এই মিনিমাম প্রথমে আমরা যে অঙ্কটা আছে অঙ্কটা একটু দেখি। আমাদের অঙ্কে স্ক্রল হচ্ছে 14 নম্বর অঙ্কের স্ক্রলিংটা একটু লক্ষ্য করে দেখো। এখানে কি বলা, ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার, যদি এক্স একটা ইন্টিজার হয়, এক্স সম্পর্কে কিন্তু বলে দেয়া এটা একটাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এই যদি একটা পূর্ণ সংখ্যা হয় এবং y সমান -2x - 8, এটা একটু বোর্ডে খেয়াল করো, আমরা এটা লিখে রেখেছি আগে থেকে, y = -2x - 8 হয়। হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ
x for which y is less than 9, x এর সর্বনিম্ন কোন মানের জন্য, খেয়াল করো ও কিন্তু লিস্ট ভ্যালু বলেছে, x এর কোন সর্বনিম্ন কোন মানের জন্য y এর মান 9 এর থেকে ছোট হবে। আমরা একটু অপশনগুলো দেখব। অপশন এ তে বলা আছে -9, অপশন বি তে বলা আছে -8, সি তে -7, ডি তে -6। আমরা অপশনগুলো একটু চেক করে দেখি। প্রথমে আসি মাইনাস, যেহেতু এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -9, আগে আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি যে আমরা y এর মানটা 9 এর থেকে ছোট পাই কিনা। তো আমরা এখানে y এর মানটা বসাই। এই মানগুলো তাহলে কার মান? এই মানগুলো হবে অবশ্যই x এর মান। আমরা মানগুলোতে বসিয়ে দিচ্ছি -2 × 9 বিয়োগ 8, অর্থাৎ 18 বিয়োগ 8, অর্থাৎ এই মানটা হলো 10। এই 10 মানটা কি 9 এর থেকে ছোট? অবশ্যই না, তার মানে আমার এই অপশনটা বাদ। আমরা চলে যাচ্ছি পরের অপশনটাতে, y ইকুয়াল টু -2 × -8 বিয়োগ 8, অর্থাৎ 16 বিয়োগ 8, অর্থাৎ এটার মান হলো 8। এই 8 কিন্তু 9 এর থেকে ছোট, তার মানে আমি অ্যান্সার হিসেবে এটাকে নেব। এখন প্রশ্ন হচ্ছে সি এবং ডি এর জন্য কিন্তু আমার উত্তর মিলতে হবে, মিললেও আমার কিন্তু আমি অ্যান্সারটাকে বি নেব। এর পেছনে কারণ ও কিন্তু আমাকে একটা কোশ্চেন করেছে ফর হুইচ, ফর লিস্ট ভ্যালু অফ এক্স, এক্স এর সর্বনিম্ন মানের জন্য, অর্থাৎ এখানে এক্স এর সর্বনিম্ন মান কিন্তু -8, -7 -6 এর জন্য উত্তর মিললেও আমার অ্যান্সারটাকে -8 এর জন্যই নিতে হবে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 15 এবং 16 প্রায় একই রকম অঙ্ক। এখানে বলা 5 less than x less than 10, x এর মান 5 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট, এবং y এর মান বলা আছে x + 5। আমাকে x + y এর ম্যাক্সিমাম মানটা বের করতে হবে। এখন x + y এর যদি ম্যাক্সিমাম মান বের করতে হয় তাহলে x এর মানটাও ম্যাক্সিমাম হতে হবে, y এর মানটাও ম্যাক্সিমাম হতে হবে। তোমাদেরকে কিন্তু আমি শিখিয়েছি যে x > 5 এরকম থাকলে আমি কিন্তু x এর গ্রেটার দ্যানের জন্য পাই সর্বনিম্ন মান, অর্থাৎ সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানটা কত হবে? সর্বনিম্ন মানটা হবে 6। আর যদি আমাকে দিত ধরো x less than 15, তাহলে এর জন্য আমি কি পাবো? x এর জন্য আমি পাবো সর্বোচ্চ মান, সে সর্বোচ্চ মানটা হবে কত? 14। তা যেহেতু আমার এখন x এর সর্বোচ্চ মান দরকার এবং আমাকে এখানে বলা আছে x less than 10, তাহলে x এর সর্বোচ্চ মান এখানে আসবে 9, এবং x এর মান 9 হওয়ার সাপেক্ষে y এর মানটা কিন্তু আমি পাচ্ছি 14। 14 আর 9 যোগ দিলে হচ্ছে 23, তাহলে আমার x + y এর ম্যাক্সিমাম মান আসতেছে 23। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে আমাকে বলেছে x + y এর মিনিমাম মান বের করো, অর্থাৎ x এর মানটাও আমার মিনিমাম হতে হবে, y এর মানটাও আমার মিনিমাম হতে হবে। খেয়াল করি এখানে x এর মানটা বলা হচ্ছে 0 less than equal x less than equal 4, অর্থাৎ x এর সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 4। যেহেতু আমাকে সর্বনিম্ন বার করতে হচ্ছে তাহলে আমি এখানে সর্বনিম্ন মানটাকে নেব, অর্থাৎ x এর জায়গায় আমি নেব 0, y এর জায়গায় কত নেব? y এর জায়গায় আমরা এই যে দেখো এখানে +1 আছে, একে সরিয়ে দিতে হবে। তোমরা জানো একে সরিয়ে দিলে দুই সাইড থেকেই সরাতে হবে। এখানে থাকবে 4, এখানে থাকবে -2, তার মানে এখানে y এর সর্বনিম্ন মান হচ্ছে -2, অর্থাৎ x + y এর মিনিমাম মানটা আসলো কত? -2। আমরা ইনইকুয়ালিটির ক্লাসটা, এটা একটা খুবই ডিফিকাল্ট ক্লাস। আমরা চেষ্টা করব এখানে কোনো অংশে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেই অংশগুলোকে ধীরে ধীরে টেনে টেনে আরেকবার ক্লাস করা।